বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের মুসলিম ইতিহাস তত্ত্ব 241601 এই বিষয়কোড থেকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি নিয়ে আলোচনা করার জন্য আমি তোমাদের সাথে আছি, ফাহমিদা হোসাইন, লেকচারার, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমাদের পড়ার যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে মহামনীষী আল বেরুনির কিতাবুল হিন্দের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। মহামনীষী কে বলেছি আমি? আল বেরুনি। উনি একজন ঐতিহাসিক, উনি একজন গণিতজ্ঞ, উনি একজন জ্যোতির্বিদ। সুলতান মাহমুদের ভারত অভিযানের সময় তিনি ভারতে আগমন করেন এবং তৎকালীন ভারতীয় জ্ঞান বিজ্ঞান সহ সমকালীন ভারতীয় মনোভাবের একটি মনজ্ঞ বিবরণমূলক গ্রন্থ কিতাবুল হিন্দ তিনি রচনা করেন। তাহলে এই কিতাবুল হিন্দ গ্রন্থটি রচনা করেন হচ্ছে কে? আল বেরুনি। কখন করেন তিনি? বলো। তিনি সুলতান মাহমুদের সময় ভারতে আসেন এবং তৎকালীন ভারতীয় জ্ঞান বিজ্ঞান সমকালীন ভারতীয়দের মনোভাবের একটি মনজ্ঞ বিবরণী গ্রন্থ এই কিতাবুল হিন্দ তিনি রচনা করেন। আমরা তাহলে আল বেরুনির একটু পরিচয়টা আগে জেনে নেই। আবু রায়হান আল বেরুনি 970 সালে খাওয়ারিজমে অন্তর্গত বিরন শহরে জন্মগ্রহণ করেন। জন্মস্থানের নাম অনুসারেই তিনি আল বেরুনি নামে অধিক পরিচিত। তিনি জ্ঞানচর্চা ও অধ্যয়নের প্রতি অনুরক্ত ছিলেন। আল বেরুনি ভাগ্যান্বেষণের জন্য ভারতবর্ষে আসেন এবং সুলতান মাহমুদের অধীনে চাকরি গ্রহণ করেন। ভারতে অবস্থান করে তিনি বিভিন্ন ভাষা রপ্ত করেন। আল বেরুনি ভারতের বিভিন্ন স্থান পরিভ্রমণ করে জ্ঞানার্জন করেন। তিনি 40 বছর ভারতে অবস্থান করে এদেশে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, লোকাচার সম্বন্ধে বাস্তব জ্ঞান অর্জন করেন। তাহলে আল বেরুনির আসল নাম কি বলেছি? আবু রায়হান আল বেরুনি। তিনি 970 সালে খাওয়ারিজমের অন্তর্গত বিরন শহরে জন্মগ্রহণ করেন এবং এই শহরের নাম অনুসারেই তিনি বেরুনি নামে অধিক পরিচিত। তা আল বেরুনি যে গ্রন্থটি রচনা করেন সেই গ্রন্থটির নাম কি ছিল? কিতাবুল হিন্দ। আমাদের আছে পড়ার মূল জিনিসটাই হচ্ছে কিতাবুল হিন্দের বৈশিষ্ট্য আর গুরুত্ব। দেখি আমরা কিতাবুল হিন্দের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো কি। প্রথমেই এখানে আমি লিখেছি যে বর্ণের ভিত্তিতে শ্রেণীবিন্যাস। হিন্দুরা শ্রেণীকে বর্ণ অথবা রং নাম দিয়েছে। বংশের দিক দিয়ে শ্রেণীকে ওরা জাতক অর্থাৎ জন্ম বলে। এই বর্ণের আদিভাগ হলো 4। সর্বোচ্চ বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, এদের নিম্ন শ্রেণী হচ্ছে ক্ষত্রিয়। তাদের বিশ্বাস মতে ব্রাহ্মণ বাহু থেকে ক্ষত্রিয়দের সৃষ্টি, তার নিচে বৈশ্য, ব্রহ্মার উরুদেশ থেকে এদের সৃষ্টি। চতুর্থ শ্রেণীতে আছে শূদ্রা, ব্রহ্মার চরণ থেকে যাদের সৃষ্টি। তাহলে এই যে আমরা দেখলাম যে ব্রাহ্মণ হচ্ছে সবচেয়ে উপরে এবং তার নিচে হচ্ছে ক্ষত্রিয়, তার নিচে হচ্ছে আমাদের বৈশ্য, তার নিচে হচ্ছে সবচেয়ে নিচু স্তরে হচ্ছে শূদ্র। ঠিক আছে, আমরা 4টা বর্ণ পাই। তারপর আছে ধর্ম ও শাস্ত্রবিধি। ভারতীয়দের বিশ্বাস মতে শাস্ত্র ও বিধানগুলো সমস্তই ঋষিদের দ্বারা প্রবর্তিত। ঋষিরা তাদের শাস্ত্রের স্তম্ভস্বরূপ। শাস্ত্রবিধানগুলো প্রেরিত পুরুষ অর্থাৎ নারায়ণের নিকট থেকে পাওয়া বলে তারা মনে করে না। নারায়ণ যখন ধারায় অবতীর্ণ হন তখন মানব রূপ ধারণ করেন। সৃষ্টি ধ্বংসী অধর্মের বিনাশ করতে বা সংকটে ত্রাণ করতেই তিনি আবির্ভূত হন। শাস্ত্রবিধানের কোনো অংশ পরিবর্তন করতে তিনি আসেননি। এই জন্যই শাস্ত্রীয় পূজা পদ্ধতির জন্য ভারতীয়রা কোনো নারায়ণের প্রয়োজন আছে বলে মনে করে না। নদ নদীর উৎস ও প্রবাহ পথ।
মৎস্য ও বায়ুপুরাণে বলে যে নদীগুলো জম্বুদ্বীপে প্রবাহিত এবং হিমাবন্ত পর্বত তাদের উৎপত্তি। যেহেতু হিমাবন্তে বিস্তার দ্রাঘিমার দিকেই বেশি, সেজন্য তার থেকে উত্তর দিকে যেসব নদী প্রবাহিত হয় সেগুলো তুর্কিস্তান, তিব্বত, স্লাভ দেশ হয়ে জারুজান কিংবা উত্তর স্লাভদের সাগরে গিয়ে পড়ে। আর যেগুলো দক্ষিণ দিকে সেগুলো ভারত ভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে গিয়ে পড়ে। ভারতবর্ষের নদীগুলো হয়ে হয় উত্তরের হিম পর্বতমালা থেকে, নয়তো পূর্ব দিকের পর্বতসমূহ থেকে উৎসরিত। তিনি ভারতবর্ষের নদ নদীর যে উৎস এবং কিভাবে সে প্রবাহটা, নদীটা কিভাবে প্রবাহিত হয় সেই দিকটাও তিনি তার এই গ্রন্থের অন্যতম একটি বৈশিষ্ট্য। ব্যাকরণ ও ছন্দশাস্ত্র। ব্যাকরণ ও ছন্দবিদ্যার অন্যান্য বিদ্যাচর্চার সেতুস্বরূপ। ব্যাকরণ বাক্যের শুদ্ধ প্রয়োগ ও শব্দের ব্যুৎপত্তি সংক্রান্ত বিজ্ঞান, সেই জন্য ব্যাকরণ নামক শাস্ত্রটির প্রতি ভারতীয়রা বেশি গুরুত্ব আরোপ করে থাকে। ছন্দজ্ঞান হিন্দুদের জন্য অপরিহার্য, কারণ ওদের সমস্ত পুস্তকেই ছন্দবদ্ধ কাব্যে রচিত। সেই জন্য অধিকাংশ হিন্দু কাব্যে আসক্ত। তাদের বেশিরভাগ গ্রন্থের শ্লোক রচিত, তাই হিন্দুরা ছন্দের উপরে গুরুত্ব আরোপ করেন। তাহলে কিতাবুল হিন্দ গ্রন্থটির মধ্যে কি ছিল? ব্যাকরণ এবং একটি ছন্দশাস্ত্র ছিল। বিজ্ঞানের বিভিন্ন শাখা হিন্দুদের গ্রন্থ। বিদ্যার মধ্য দিয়ে তাদের কাছে জ্যোতিষ সবচেয়ে বেশি সুখ্যাত, কারণ হিন্দুদের ধর্মকর্মের সঙ্গে যে শাস্ত্রটি নানাভাবে যুক্ত। ফলিত জ্যোতিষশাস্ত্রের মন্তব্য পরাশর, গর্গ, ব্রহ্ম, বলভদ্র, বিদ্যাতত্ত্ব ও বরাহমিহির এদের প্রত্যেকেরই রচিত একটি করে সংহিতা। পরাশর সত্য, মনিস্থ, জীবস্বরমান ও মাউত্য নামক ইউনানি এরা প্রত্যেকে এক একটি জাতক বা জন্মকথা নামক পুস্তক রচনা করেন। কন্যাদান ও বিবাহের লগ্নাদি নির্ণয়ের জন্য বিবাহ পটল, শকুনবিদ্যা ও ভবিষ্যৎ গণনার গ্রন্থ শূদ্রক এবং যাদের শুভক্ষণ নির্ধারণের জন্য যোগযাত্রা নামক গ্রন্থ আছে। তাহলে এই সব গ্রন্থগুলো ভারতবর্ষে যেহেতু প্রচলিত আছে, সেই সব গ্রন্থগুলো থেকেও তিনি কিছু কিছু জিনিস এই কিতাবুল হিন্দে এনেছেন এবং কিতাবুল হিন্দে তিনি সেই জিনিসটা দেখিয়েছেন। ভারতীয় জ্যোতিষীর মতে আকাশ ও পৃথিবীর আকার। হিন্দুদের শাস্ত্র ও পুরাণাদিক স্মৃতি গ্রন্থসমূহ বিশ্বজগতের আকার সম্বন্ধে যা বলা হয়েছে তা তাদের জ্যোতিষীদের বৈজ্ঞানিক সিদ্ধান্তেরই বিপরীত। যেসব বিষয়ে তাদের নিজ শাস্ত্রের কোনো হানি হয় না, সেসব বিষয়ে জ্যোতিষীরা ধর্মশাস্ত্রের অনুসরণ করে, যেমন উত্তর মেরু নিচে মেরু পর্বত এবং দক্ষিণ মেরুর নিচে বার্বামুখ দ্বীপের অবস্থান এরা মেনে নেয়। তারা পৃথিবীতে বিশ্বের কেন্দ্র অবস্থিত মনে করে এবং যেহেতু সমস্ত ভারী বস্তু তার দিকে আকৃষ্ট হয়, সেই জন্য আকাশকেও গোলাকৃত মনে করতে বাধ্য হয়। তখনকার সময় হিন্দু জ্যোতিষীরা আকাশ এবং পৃথিবীর আকারকে কিভাবে বর্ণনা করেছিলেন সেটারও ধারণা তিনি তার এই গ্রন্থে রেখেছেন। ভারতীয়দের পরিমাণ বিজ্ঞান। গণনা করা মানুষের প্রকৃতিগত স্বভাব। সমজাতীয় বস্তুর সাথে তুলনা করেই বস্তুর পরিমাণ বোঝা যায়। যে বস্তুটি সাধারণ সম্মতিক্রমে একক বলে ধরা হয়। তুলাদণ্ডের উপরে তারকাটা ঠিক সমকোণ হলে ওজন দ্বারা বস্তুটির গুরুত্বের পরিমাণ বোঝা যায়। হিন্দুরা কিন্তু তুলাদণ্ডের প্রয়োজনবোধ বড় একটা করে না, কারণ দিরহাম, টাকা কড়ি, পারস্পরিক মূল্য নিরূপণ করা তারা ওজনে করে না, গণনা দ্বারা করে। মুদ্রার ফলস, নামিত, ভগ্নাংশেও তারা গণনা করে নির্ধারণ করে। দণ্ড ও প্রায়শ্চিত্ত বিধি। হিন্দুদের আইনকানুন খ্রিস্টানদের মতো সততা ও পাপবর্জনের নীতির উপরে প্রতিষ্ঠিত। হত্যাকারী যদি ব্রাহ্মণ হয় ও নিহত ব্যক্তি অন্য বর্ণের হয়, তাহলে উপবাস, পূজার্চনা এবং দানের অধিক প্রায়শ্চিত্ত করতে সে বাধ্য নয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়দের নিম্নবর্ণের কোনো ব্যক্তি যদি বর্ণের কাউকে হত্যা করে, তাহলে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তবে দৃষ্টান্তে শিক্ষা দেবার উদ্দেশ্যে রাজপালও তাকে দণ্ড দেয়। এই সব কিছুই কিন্তু তিনি কি করেছিলেন?
তখন কিতাবুল হিন্দে তিনি এগুলোকে এনেছিলেন, এগুলো মাথায় রেখে তিনি কাজ করেছিলেন, গ্রন্থ রচনা করেছিলেন। উত্তরাধিকার আইনের মূল বিশেষত্ব হচ্ছে কন্যা ব্যতীত সকল স্ত্রী লোককে উত্তরাধিকার থেকে বাদ দেওয়া। মনুস্মৃতির সূত্র অনুসারে কন্যা পুত্রের 1/4 পায়। আসলে উত্তরাধিকার হয় পুত্র বা পৌত্ররা। স্বভাবতই উত্তরাধিকারে মৃতের পূর্বপুরুষ অর্থাৎ পিতা বা পিতামহ অপেক্ষা উত্তরপুরুষ যেমন পুত্র পৌত্র এদের দাবি বেশি। মৃতের যদি কোনো উত্তরাধিকার না থাকে তাহলে তার সম্পত্তি রাজকোষে যাবে। পার্বণ ও উৎসবাদি। শুভক্ষণে অন্যত্র গমন করার নাম যাত্রা, সেজন্য পার্বণকে যাত্রা বলা হয়। পার্বণের বেশিরভাগই স্ত্রীলোক ও শিশুদের দ্বারা অনুষ্ঠিত হয়। চৈত্র পূর্ণিমার দিন বহন্দ নামক নারীদের একটি উৎসব আছে, যাতে তারা অঙ্গসজ্জা ও বেশভূষা করে পতিদের কাছে উপহার নিতে যায়। জ্যৈষ্ঠ মাসের প্রথম অর্থাৎ অমাবস্যায় তাদের উৎসবের দিন। শুভ লগ্নের আশায় সেদিন তারা ভূমির উৎপন্ন প্রথম শস্যবীজ জলে নিক্ষেপ করে। এ মাসেই পূর্ণিমা স্ত্রীদের উৎসবের দিন, তার নাম রূপ পঞ্চ। তাহলে আমরা দেখলাম যে কিভাবে ভারত সুলতান মাহমুদের সময় থেকে প্রায় 40 বছর তিনি ভারতে অতিবাহিত করেন এবং সেই সময়কার ভারতবর্ষের যে রীতিনীতিগুলো ছিল, সেই সময়কার ভারতবর্ষের যে সংস্কৃতিগুলো ছিল, সেই সবগুলোই তিনি কি করেছিলেন, এই কিতাবুল হিন্দে তিনি এনেছিলেন এবং এটা ছিল কিতাবুল হিন্দের অন্যতম বৈশিষ্ট্য। কিতাবুল হিন্দের গুরুত্ব আলোচনা করতে যে আমরা দেখি যে সুলতানি যুগে আরবি ফার্সি ভাষায় বেশ কিছু ইতিহাস গ্রন্থ লিখিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিতাবুল হিন্দ নামক গ্রন্থটি। কিতাবুল হিন্দ হচ্ছে একটা ইতিহাসের দলিল। জ্ঞান অন্বেষী আল বেরুনি ভারতীয় পণ্ডিতদের সাথে সংস্পর্শে এসে তিনি কি করেছিলেন, দেখো, ভারতীয় জ্ঞান বিজ্ঞানের সঙ্গে তিনি পরিচিত হয়ে থাকেন। সংস্কৃত ভাষায় বিশেষ ভ্যুৎপত্তি অর্জন করে তিনি চর্চা করেন ভারতীয় দর্শন। তার রচিত কিতাবুল হিন্দ গ্রন্থটি সমকালীন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দলিল। বিশেষ করে এতে সমকালীন ভারতের সামাজিক সাংস্কৃতিক জীবনের ছবি ফুটে উঠেছে। মুসলিম জ্ঞান বিজ্ঞানের ধারা। ভারতীয় জ্ঞান বিজ্ঞান সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ এবং এ থেকে মুসলিম জ্ঞান বিজ্ঞানের ধারাকে সমৃদ্ধ করার পরিকল্পনা করেন। তিনি ভারতের পণ্ডিতদের সঙ্গে মিলিত হয়ে তাদের ভূগোল, গণিত, ধর্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ করেন। সমকালীন ভারতের জ্ঞান বিজ্ঞান, শিল্প, সাহিত্য ও ধর্মীয় অনুশাসন সম্পর্কে কিতাবুল হিন্দ একখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য গ্রন্থ। জ্ঞান বিজ্ঞানের সমৃদ্ধ ভারতে তিনি ভূয়সী প্রশংসা করেন এবং বিবিধ বিস্ময়ে ভরা এই দেশকে দেখে পরম আনন্দ লাভ করেন। এই দেশের দর্শন, ধর্মতত্ত্ব, বিজ্ঞান এবং আইনশাস্ত্র সম্বন্ধে তার কিতাবুল হিন্দে বিশদ এবং গভীর আলোচনা বর্ণিত হয়েছে। মূলত এই কিতাবুল হিন্দ ছিল সংস্কৃত তত্ত্ববহুল একটি ইতিহাস। আল বিরুনি দুরূহ সংস্কৃত ভাষা আয়ত্ত করে মূল সংস্কৃত গ্রন্থ থেকে উপাদান সংগ্রহ করে তথ্যবহুল ইতিহাস রচনা করেন। স্মিথ বলেন, 5 শতক পরে সম্রাট আকবরের দরবারে ঐতিহাসিক তার প্রখ্যাত গ্রন্থ আইনি আকবরী রচনার সময় কিতাবুল হিন্দকে মডেল হিসেবে গ্রহণ করেন। তাহলে আমরা দেখতে পাই যে যেহেতু এত বছর পরে সেই সুলতান মাহমুদের সময় থেকে লেখা, তখন 999 সাল, তখন বা ধরো 1000 খ্রিস্টাব্দ, সেই সময়ে থেকে যখন তিনি এই গ্রন্থটা রচনা করেন, তার কত পরে 1500 খ্রিস্টাব্দে যখন সম্রাট আকবর ক্ষমতায় আসেন, সেই সময় সম্রাট আকবরের সময় যে আকবরনামা রচিত হয়, সেই আকবরনামার অন্যতম মডেল ছিল কি বা অন্যতম অনুকরণীয় গ্রন্থ কি ছিল, এই আল বেরুনির কিতাবুল হিন্দ। তাহলে আমরা দেখলাম যে এই কিতাবুল হিন্দের যে বৈশিষ্ট্যগুলো ছিল, ঠিক তখনকার সময় ভারতীয় বৈশিষ্ট্যগুলোই এখানে বিদ্যমান ছিল। যেমন যে তখনকার সময় বর্ণের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হতো, তারপরে
তখনকার সময়ে ধর্ম ও শাস্ত্রবিধি মেনে গ্রন্থকে রচনা করা হতো। বর্ণের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাসটা করতো সেটা তিনি এখানে উল্লেখ করেছেন। কিভাবে নদ নদীর উৎস এবং প্রবাহ পথ বেছে নেওয়া মানে বের করা হতো বা নদীর উৎসগুলোকে কিভাবে দেখানো হতো সেটা তিনি এই তার কিতাবুল হিন্দে ফুটিয়ে তুলেছেন। কিতাবুল হিন্দ গ্রন্থটি ছিল হচ্ছে ব্যাকরণ ও ছন্দশাস্ত্র তে ভরপুর, কারণ তখনকার গ্রন্থগুলো বেশিরভাগই ব্যাকরণ এবং ছন্দশাস্ত্র উপরেই রচনা করা হতো। বিজ্ঞানের বিভিন্ন শাখায় যে গ্রন্থগুলো ছিল সেই গ্রন্থগুলোর সাহায্য তিনি এখানে নিয়ে নেন। সেগুলির মধ্যে অন্যতম ছিল ফলিত জ্যোতিষশাস্ত্রের মন্তব্য, পরাশর, গর্গ, ব্রহ্ম, বলভদ্র, দিব্যতত্ত্ব ও বরাহমিহির, এদের প্রত্যেকেই রচিত একটি করে সংহিতা আছে এবং প্রত্যেককেই কি করেছিল, জন্মকথা নামক পুস্তক রচনা করেছিল। আবার কন্যাদান এবং বিবাহের লগ্নাদি নির্ণয়ের জন্য বিবাহ পটল, শকুনবিদ্যা ও ভবিষ্যৎ গণনার গ্রন্থ, শূদ্রব এবং যাত্রা শুভলক্ষ্য নির্ধারণের জন্য যোগযাত্রা নামক গ্রন্থও আছে। এই যে এই গ্রন্থগুলো যে আছে বা এগুলো এই উৎসবগুলো বা এই সময়গুলোকে দেখার জন্য যে এই গ্রন্থগুলোর সাহায্য নেওয়া হয় সেই কথাটাও বা সেই ব্যবহারগুলো তিনি কি করেছেন, তার কিতাবুল হিন্দে তিনি রচনা করেছিলেন। তারপর এখানে তিনি পৃথিবী এবং আকাশের আকার কেমন, পৃথিবী এবং আকাশের আকার কেমন হয় ভারতীয় জ্যোতিষশাস্ত্রের মধ্যে, সেই ব্যাপারেও তিনি এটার কিতাবুল হিন্দের অন্যতম একটি বৈশিষ্ট্য, এখানেও তিনি সেই ব্যাপারেও আলোচনা করেছেন। ভারতীয়দের পরিমাণ বিজ্ঞান নিয়ে তিনি আলোচনা করেছেন। দণ্ড ও প্রায়শ্চিত্ত বিধি ছিল, উত্তরাধিকারী আইন ছিল এবং পার্বণ, সর্বশেষ পার্বণ এবং উৎসবাদী নিয়েও তিনি আলোচনা করেন। এই জন্য কিতাবুল হিন্দ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ এবং এটা ছিল ইতিহাসের একটি দলিল। এটা হচ্ছে মুসলমান ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনের পূর্ব থেকে যে অবস্থানটা তৈরি হয়েছিল সেই অবস্থান বা সেই সম্পর্কে জানার অন্যতম দলিলই হচ্ছে এই কিতাবুল হিন্দ। এখানে মুসলিম জ্ঞান বিজ্ঞানের ধারাকে অত্যন্ত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এবং ভারত যে একটা সমৃদ্ধ জ্ঞান বিজ্ঞানের সমৃদ্ধ একটা নগরী, সে ব্যাপারেও তিনি ভূয়সী প্রশংসা এখানে করেন। এছাড়া মূল সংস্কৃত তত্ত্ববহুল একটা ইতিহাস হচ্ছে এই কিতাবুল হিন্দ। সবশেষে সম্রাট আকবরের শাসনামলে যখন আবুল ফজল আকবরনামা রচনা করেন বা আইনি আকবরী রচনা করেন, সেই সময় তিনি কি করেছিলেন, এই কিতাবুল হিন্দকে বা আল বিরুনির কিতাবুল হিন্দকে তিনি মডেল হিসেবে রেখেছিলেন। তাহলে আমরা বলতে পারি যে আল বিরুনি শুধুমাত্র এশিয়ারই নন, সমগ্র বিশ্বের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যার তুলনা বিরল। সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় তিনি ভারতে আসেন এবং সমকালীন ভারতের সমাজ সংস্কৃতির এক মনজ্ঞ বিবরণ তুলে ধরেছেন তার কিতাবুল হিন্দ নামক গ্রন্থে। যে সমগ্র ভারতবর্ষের এক মনজ্ঞ চিত্র তিনি তুলে ধরেছেন কোথায়, তারই কিতাবুল হিন্দে। কারণ তখনকার সময় ভারতবর্ষ কিভাবে চলতো, কিভাবে তাদের সমাজ ব্যবস্থা চলতো, তারা কিভাবে রচনা করত, তারা তাদের বইয়ের মধ্যে কিগুলো করত, তারা তার বইয়ের মধ্যে কোন ধরনের ছন্দ ব্যবহার করত, আকাশ পৃথিবীর আকার যে বিজ্ঞানীরা আকাশ পৃথিবীর আকার সম্পর্কে যে ধারণা দেন জ্যোতিষশাস্ত্র বিজ্ঞানীরা, সে ব্যাপারেও তিনি তার বইয়ের মধ্যে উল্লেখ করেন। তিনি পুরো ভারতবর্ষ সম্পর্কে তিনি একটি মনজ্ঞ বিবরণ তিনি তুলে ধরে তার এই কিতাবুল হিন্দ নামক গ্রন্থে। তাহলে আজকে আমরা একটা বড় প্রশ্ন পড়ে ফেললাম, সেটা হচ্ছে মহামনীষী আল বিরুনির কিতাবুল হিন্দের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং রচনামূলক একটা প্রশ্ন। আমি আশা করব তোমরা সবাই বই কিনে ফেলেছো এবং আমার পড়াটা শুনে তোমরা কি করবে, যে পুনরায় আবার বই দেখে একবার পড়ে তোমরা নিজে সেটা আয়ত্ত করতে সক্ষম হবে। আর যদি বই নাই কিনে থাকো, এই লেকচারটা 2-3 বার শুনলেই তোমরা বুঝতে পারবে যে প্রথমে আমি কি করেছি, আবু রায়হান আল বিরুনির একটু পরিচিতি দিয়েছি, তারপরেই
তার রচিত, কারণ এখানে পরিচিতিটা অত নেসেসারি না, কিন্তু যেহেতু আমরা তাকে নিয়ে পড়বো, বইটা লিখেছে, গ্রন্থটা লেখাই হয়েছে আবু রায়হান আল বেরুনি নিজেই লিখেছেন, এই জন্য আমরা তার সম্পর্কে একটু জেনেই আমরা সরাসরি চলে যাব কিতাবুল হিন্দের বৈশিষ্ট্যতে। বৈশিষ্ট্য আমরা বুঝতে পেরেছি তো, বৈশিষ্ট্য হচ্ছে সেই সময়কার ভারতবর্ষের যে দিকগুলো ছিল সেই সবগুলো দিকই তিনি কি করেছিলেন, সেই দিকগুলো নিয়েই তিনি কিতাবুল হিন্দ রচনা করেছেন। এটাই কিতাবুল হিন্দের অন্যতম বৈশিষ্ট্য। তারপর হচ্ছে আমরা কয়েকটা বৈশিষ্ট্য লেখার পরে চলে আসবো কিতাবুল হিন্দের গুরুত্ব। এটা গুরুত্বটা কি? অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, কারণ এটা হচ্ছে আমাদের কাছে একটা ইতিহাসের দলিল। তারপর এটা হচ্ছে মুসলিম জ্ঞান বিজ্ঞানের একটা ধারা। তারপর আমরা বলতে পারবো যে জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ বা ভারত, মানে এখানে জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ ভারত এর জন্য বলা হয়েছে কারণ এই বইটাতে বিশদভাবে সমস্ত কিছু দর্শন, ধর্মতত্ত্ব, বিজ্ঞান, আইনশাস্ত্র সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয়েছে। তারপরে আমরা দেখলাম যে এটা তথ্যবহুল ইতিহাস, কারণ এটা যখন আকবরের আমলে বা আকবরের শাসনামলে যখন আইনে আকবর রচনা করা হয়, তখন এই কিতাবুল হিন্দটাকে কি করা হয়েছিল, মডেল ধরা হয়েছিল, এটাকে অনুকরণ করে গ্রন্থ রচনা করা হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নটা পড়ে ফেলবো এবং সুন্দর করে আমি চাইবো যে প্রশ্নটা পড়ে তোমরা লিখে ফেলো। তোমরা লিখে ফেললে তোমাদের অনেকটাই আগায় যাবে বাবা। তোমাদের কিন্তু অতি শীঘ্রই তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামিনেশনের ডেট চলে আসবে। আমি আমার মনে হচ্ছে যে এই জানুয়ারি মাসের শেষের দিকেই হয়তো তোমাদের সেই ডেটটা চলে আসবে। তাহলে তোমরা নিজেকে একটু প্রিপেয়ার করো। এবং এটা হচ্ছে তোমাদের, এই কোর্সটা হচ্ছে তোমাদের, কোর্সটার নাম হচ্ছে মুসলিম ইতিহাস তত্ত্ব, বিষয় কোড 24-16-01। এই বিষয় কোড থেকে আমি তোমাদের প্রশ্নটা পড়িয়েছি, তোমরা প্রশ্নটা ভালো করে শুনবে এবং পড়বে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ অল।